অ্যান্ড এটার কালার কোয়ালিটি কীরকম দিছে এই কিলোমিটারে এখানে পেছনে যে বসছে কালার কিন্তু উঠা শুরু হয়েছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এটার কালার কতটুকু ভালো দিছে। মানে এই বাইকটা কী কাজের জন্য বানাইছে জানেন? এই যে এখন দেখেন উঠলো, এই থামলাম, ব্রেকিং জোস। এই নিচে কিন্তু বাজছে স্পিড ব্রেকারে, এই ব্যাপারটা তো সুবিধা লাগলো না ভাই। যে পরিমাণ গর্জন দিতেছে 4 নাম্বার গিয়ারে, সেই পরিমাণ স্পিড কি আসলে দিতেছে? আজকে সকালেই সুন্দর একটা ঘটনা ঘটছে। সকালের ঘটনাটা হলো, আমি যখন ঘুম থেকে উঠে আমি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ওটা আসলে নট দ্যাট কাইন্ড অফ, ওটা রেস্টুরেন্ট বলা যায় না, ওটা হচ্ছে ওনাদের নিজস্ব কিছু লোকজন খাওয়া দাওয়া করে। অ্যান্ড আমি সুসম্পর্কের কারণে আমি ওইখানে খাইতে পারি, কমার্শিয়াল বাট নিজস্ব লোকজনই আর কি ওইখানে মেম্বার। তো ওইখানে যাওয়ার পরে দেখি আজকে শিং মাছ রান্না করছে। এনে দুর্বলতার মধ্যে আসলে শিং মাছ আমার খাওয়া উচিত, একা থাকার কারণে তো ওইভাবে খাওয়া দাওয়া হয় না আমার অত ভালো, ফ্রুটসই খাওয়া হয় না ছোলার ভয়ে। 3টা ডালিম কিনছিলাম, 2টা ছিলছি, না 4টা কিনছিলাম, 3টা খাইছি, একটা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, ওটা ছিলার ভয়ে খাওয়া হইতেছে না, অবস্থাটা আমার এরকম। যাই হোক, শিং মাছ পাওয়াতে খেয়ে ফেলছি, ওটা একটা ভালো খবর ছিল। অ্যান্ড এখন ঘরে কাজটা শেষ করে যখন দেখলাম যে মোটামুটি দিন তো শেষের দিকে, বেরিয়ে হওয়া হইলো না, আজকে একটু ঘুরবো টুরবো না, তখন এসে মনে হইলো যে আজকে একটা নতুন বাইক চালাবো আমরা। কিন্তু কি বাইক চালাবো, কি বাইক চালানোর আগে রাস্তা খুঁজি। ভাই 1 নাম্বার যাবো কোন দিক দিয়ে? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমার মনে হইলো যে নতুন একটা কোনো বাইক চালাই। অ্যান্ড কী বাইক চালানো যায়, আমি শুনছিলাম হচ্ছে কালকে আরিফ ভাই বলতেছিল যে ওনার কাছে একটা এনকে আছে। অ্যান্ড এনকে সিএফ মোটর এনকেটা আমার চালাতে ভালো লাগে, আমি একদিনই চালাইছিলাম। এনকে 300টা আমার চালানোর বেশি ইচ্ছা, বাট 300টা আমার পরিচিত কারো কাছে নাই। আর আরিফ ভাইয়ের কাছে একটা এনকে আছে আমি শুনছি, আসলে কোন এনকেটা আছে এটা আমি এখনও জানি না বলে বলতে পারতেছি না আপনাদেরকে। অ্যান্ড মামারে ফোন দিলাম, মামা এনকে কি আছে, মানে বের করছেন নাকি গোডাউনে? ওনাদের আসলে শো যেখানে করে, বাইকগুলা যেখানে রেখে শোকেজ করে, ওই জায়গার চেয়ে বেশি ওনাদের বাইক কালেকশন। তো দেখা যায় কিছু বাইক গোডাউনেও থাকে। অ্যান্ড এই জায়গা তো আমি চিনতে পারছি, আরে এই জায়গা দিয়ে বেরিয়েছি, গুড ডিল গুড ডিল। পুরা ভিতরে দিয়ে সবগুলা এলাকা এক জায়গায়, এদিক দিয়ে ভিতরে দিয়ে ওই পাম্পের ওদিক দিয়েও বেরোয়া যেত, কিন্তু ওই রাস্তাটার কাজ হইতেছে। আচ্ছা যাই হোক, মামাকে ফোন দেওয়ার পরে মামা বলতেছে যে আসেন, আমি তো খাইতে আসছি, আপনি আসতে আসতে আমি আইসা পড়বো, যদি এনকে গোডাউনেও থাকে আইনা দিব নে, মানে এনকে আজকে আমাকে চালাইতে দেবে এরকমটা বলছে। এখন কোনো কারণে যদি এনকে না বের করতে পারে বা ভেতরে টেতরে থাকে, ওইটাও নট এ বিগ ইস্যু। কারণ হচ্ছে সরি, কারণ হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে, এই জন্য আমার একটু কাশি আসতেছে। আচ্ছা, এটা মেন কারণ না, মেন কারণ হচ্ছে এনকে না থাকলেও নতুন নতুন অনেকগুলো বাইক কালেকশন আনছে আমাকে। এই মালটা নতুন বাইক কালেকশন আনছে বললো, তো কোনো একটা বাইক আমার মানে ওইখান থেকে নিয়ে হয়তো আজকের একটা রাইডিং ভিডিও করব। একটু বেরিবাঁধের দিকে যাওয়ার ইচ্ছা আছে, যদি সময় ঠিকঠাক মতো পাই। কিন্তু এইখানে দিন দুপুরবেলা এত বড় ট্রাক আসলো কোত্থেকে? এই জন্যই ঢাকা শহরে কিন্তু রাত 10টার আগে ট্রাক ঢোকা নিষেধ, জানেন তো। মানে এই ট্রাক হয়তো কোনোভাবে পুলিশের সাথে লিঙ্ক করে দিন দুপুরে ঢুকে গেছে। অবস্থাটা দেখেন, দিনের বেলা ট্রাক ঢুকলে কি হয়। পুরো একটা এত বড় রাস্তা ফুল ফিল ব্লক হয়ে গেছে, ব্লকেট, পুরা ব্লক খেয়ে গেছে। এখনো ঢাকা শহরে উপরে তাকাইলে আকাশ দেখা যায়। কেমনে কি? দাঁড়ান, একটু জায়গা দিয়েন ভাই, তা নাহলে বাইজা যাম, একটু ঢুকাই। যাক, জায়গা দিছে। যদি মুখ ফুটে না বলতাম তাহলে ঠিকই ঢুকাইয়া দিত, জানেন, এবং ঢুকাইয়া তো দিতই। এ ভাই, চিনে নাই আমি শিওর। আচ্ছা, যেখানে ছিলাম মানে জায়গা না চাইলে ঢুকাইয়া দিত, কারণ কি ওনাদের আসলে সারাদিন এত ফিজিক্যাল পরিশ্রম করে, ব্রেন। কি হলো ভাই, কই লাগছে, চাক্কায় না কই? আচ্ছা আচ্ছা, দেখছেন অবস্থা, পিছ থেকে এসে গুতা দিয়ে দিচ্ছে। মানে এই শহরে একটা দামি বাইক যে চালাবেন, সেটা এনকে বলেন আর যাই বলেন, মানে একটা মানসম্মত বাইক, শখের বাইক কিনবেন ভাই, উপায় নাই। যখন তখন আইসা কই দিয়া যে আপনারা মেরে দিবে। আর যদি ওইখানে না বলতাম তাহলে তো আমার জায়গায় দিত না। মানে আসলে ফিজিক্যাল পরিশ্রম করে, এটাও সত্যি, ব্রেন অনেক থাকে, মানে ওইভাবে থাকে না। এক রিক্সা আরেক রিক্সার পাশা দিয়ে গুতা মারতেছে, সে যে আরেকজনের মারতেছে, মানে গুতাগুতি এদের একটা ধর্ম হয়ে দাঁড়াইছে। এত ভিড় ভাই, জানলে আমি এদিক দিয়ে আসতাম না। এর চেয়ে আমি যদি 60 ফিট দিয়ে চলে যেতাম, ওইটাই আমার জন্য গুড ডিল হইতো। দেখ, ফাপড় হয়ে গেল।
কই যে লাগাইছে মামা বোঝাটা আমার জন্য মুশকিল হয়ে গেছে। সাইলেন্সারে যাতে না লাগাইলেই হয় না, সাইলেন্সারে লাগায় নাই, এটাও লাগায় নাই, নাম্বার প্লেটেও লাগে নাই, চাক্কায় লাগার তো কোনো উপায়ই নাই। চাক্কা তো অনেক ভিতরে, ওর চাক্কা তো বড়, হয়তো এখানে লাগছে, এখানে ধাক্কা লাগছে, বাট ফাটে টাটে নাই। এই যে এখানে লাগছে এই লোহায়। মিথ্যা কথাটা বললো কি জানেন, আমি বলি কই লাগছে মামা, কয় চাকায় লাগছে মামা, চাকায়। এই যে এখান দিয়ে গিয়ে এই লোহাটার মধ্যে লাগাইছে, এইখানে, ঠিক এইখানে। এই জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ফাটেও নাই, ভাঙ্গেও নাই, এই লোহার মধ্যে লাগছে। বাট লাগাবে কেন ভাই, এরা না লাগাইলে এদের ভালো লাগে না। এই জন্যই তো দেশে জনগণ এত বেশি, এই পরিমাণ লাগাইলে তো জনগণ হবেই। আচ্ছা, সবসময় আসলে নতুন আবিষ্কার, মানে নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছাটায় যে ভালো কিছু বয়ে আনবে ব্যাপারটা তা না। যেমন আজকে যে নতুন রাস্তা বের করতে গিয়ে খুব একটা ফাপড় হয়ে গেল, এরকম হয় অনেক সময়। দেখবেন যে নতুন কিছু আবিষ্কার করতে যায় অনেক ভালো কিছু হয়ে যায়, এবং অনেক সময় এরকম এই যে বাইকের মধ্যে গুতামুতাও খাইতে হয়। যাই হোক, কোনো না কোনো এক দিক দিয়ে আমরা হোটেল হোয়াইট ব্রিজ, এটাতে চলে আসছি। ব্রিজ, হোয়াইট ব্রিজ, হোয়াইট ব্রিজ, এটা কেমন নাম, এখানে তো কোনো ব্রিজই নাই। আচ্ছা, এখন এই 1 নম্বর থেকে আগে এসে যায়, মনটাই খারাপ হয়ে যায় আসলে। এই বাইকের মধ্যে যদি কেউ গুতা লাগায়, কিছু হয় নাই, বাট কেন লাগাবে ভাই? বাইকে দেখা যায় কিছু হয় নাই ভাই, কোনো না কোনো অ্যালাইনমেন্টে দিক সেদিক তো একটু হয় একটা বাইকে গুতা লাগলে। মানে এই জিনিসগুলো আমার খুবই বিশ্রী লাগে, খুবই বিশ্রী লাগে। মনটা অনেক বেশি খারাপ লাগে যে না ভাই, আমার বাইকে গুতা লাগলে, আমার নিজের বডিতে গুতা লাগলেও যেমন সেম, বাইকে গুতা লাগলে আমি ব্যথা না পাইলেও ব্যথাটা আমার মনের ভিতরে লাগে। আর মনের ব্যথা শরীরের ব্যথার চেয়ে অনেক, মানে এটা ব্যথা না লাগলেও কষ্টের। ব্যথাটা ব্যথা না, ব্যথাটা কষ্টের। এই মামা, এরকম রাস্তার নাকি দাঁড়ানোর জায়গা, এটা রাস্তার মধ্যে দাঁড়ায় পিনিক নিতেছে। চলেন যাই দেখি কোন এনকে চালানো যায়। আসল কথাই তো শেষ করতে পারি নাই বাইকে গুতা লাগার কারণে। আসল কথাটা হচ্ছে সকালে শিং মাছ খেয়ে ভালো লাগছে, তারপরে কাজ টাজ করে ক্ষুধা লাগছে। এখন মনে হয়েছে ওই যে এখানে ফোন দেওয়ার আগে, মামাকে ফোন দেওয়ার আগে মনে হয়েছে যে এখানে একটা তেহারি পাওয়া যায়, কাচ্চিও পাওয়া যায়। এই ফুডটা মোটামুটি ভালো, মানে আমার কাছে ভালো লাগে। মাঝে মাঝে খাই, খুব কম, যদিও এগুলো অস্বাস্থ্যকর খাবার, আমি রেগুলার খাই না। হয়তো সপ্তাহে বা 2 সপ্তাহে বা মাসে একবার আমার এগুলা খাওয়া হয়। কালকে খাইছিলাম যদিও জীবন ভাইয়ের সাথে, আজকেও আমার একটু খাইতে ইচ্ছা হয়েছে, তাই এদিকে আসা। চলেন একটু ওটাও খাবো এন্ড বাইকও চালাবো। আগে हम लोग না, हम अकेले आ गया यहाँ पे। এই এনকেটা কি বের করছে না? ওই যে একটা এনকে আছে তো এখানে, এটা তো এমটি না, আমি বলতেছি এনকে। আরে এমটিটা তো সুন্দর, সিঙ্গেল চ্যানেল এবিএস। ও ভার্সন 1, ভাই এগুলা ইদানিং সোনার হরিণ হয়ে গেছে। এই সমস্ত ভার্সন 1 গুলো ইদানিং এমন মানে দাম বাড়ছে। নতুন তো দাম বাড়ছে, সেকেন্ড হ্যান্ডও এই বাইকগুলোর বেশ দাম বাড়ছে। মোটামুটি নতুন তো মনে হয় 4.5 বা এর আশপাশে এটা সম্ভবত, আর পুরানো তাও 4-এর উপরেই মনে হয়। এ মামা, এত ফোনে কথা বললে কিভাবে হবে? আরে ডবল হান্টার, পুরাই হায়ার সিসির মেলা মিলছে এখানে আছে ডবল হান্টার সেম কালারের, এখানে আছে একটা কারিজমা, আর এই হচ্ছে এনকে। এটা আচ্ছা, এটা 250। যাক, 250 এর আগে একদিন চালাইছিলাম, আজকেও চালাবো। আর এটার কিলোমিটার হলো 5876। ক্যাপটা সুন্দর, ক্রাউন। এটা হচ্ছে একটা এনকে 250, তারপরে SR 250 বা SR 300। এই টোটাল যে বাইকগুলো আসছে, এই বাইকগুলো নিয়ে এখনো আমার পর্যালোচনা, গবেষণা, পুঙ্খালোচনা কিছুই করা হয় নাই। কিভাবে করব বলেন? এই বাইকগুলো আমার পরিচিত কেউ কিনে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি নিজেও কিনি নাই। বাইকের দাম হায়ার সিসি অনুযায়ী কম মনে হইলেও টাকা কিন্তু অনেকগুলো যাবে, তো যেই কারণে আমারও এই বাইক মানে কিনি নাই বা কেনা হচ্ছে না। চলুন আজকে আমরা যে বাইকটা দেখবো, এটার কিলোমিটার হচ্ছে 5876 কিলোমিটার। আর আমরা একটু মিটারে দেখি কিভাবে কত আছে। ফুয়েল বেশি নাই, শোরুমের বাইকে ফুয়েল থাকে না। টাইম আছে এখানে আরপিএম এইভাবে উঠে এইভাবে যায়। গিয়ার শিফটিং ইন্ডিকেটর 1-এ দিয়ে রাখছি আমি, এটাকে নিউট্রাল করি। ওকে, এটা হেডলাইটের কি সুইচ আছে? না, হাই বিম লো বিম আছে। এখানে ইন্ডিকেটর আছে, হর্নটা অনেক ভিতরে দেওয়া হয়েছে। এটার মধ্যে মুড আছে। আচ্ছা, মুড হচ্ছে S আর E। আমরা এসে দিয়েই চালাই, তাহলে পাওয়ারটা একটু ভালো পাবো। হ্যাঁ ভাইয়া, না হবে স্টার্ট হবে। পাস আছে এখানে স্টার্ট, অ্যান্ড এদিকে টান দিলে স্টার্ট। এটা ইঞ্জিন কিল সুইচ, এটা হ্যাজার্ড।
সুইচ ঠিক আছে, সব সুইচই দিছে। মাস্টার সিলিন্ডারের ট্যাঙ্কটা অনেক বেশি ছোট, বাট মাস্টার সিলিন্ডারের সার্ভিস অনেক বেশি ভালো, কারণ এটার মধ্যে সম্ভবত 4 পিস্টন ক্যালিপার, মেবি, ইয়েস, হ্যাঁ 4 পিস্টন ক্যালিপার। অ্যান্ড পেছনের এটা মেবি টুইন পিস্টন, মানে ডুয়েল পিস্টন, না এটা সিঙ্গেল পিস্টন মেবি, আমি শিওর না, এটা আপনারা একটু জেনে নিন যদি এটা কেনার মতো ব্যাপার স্যাপার হয়। হেডলাইটের আলো কেমন এটা বলতে পারবো না এই বাইকটার। পেছনের সিট যথেষ্ট পরিমাণ ছোট। অ্যান্ড এটার কালার কোয়ালিটি কীরকম দিচ্ছে, এই কিলোমিটারে এখানে পেছনে যে বসছে কালার কিন্তু উঠা শুরু হয়েছে, তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এটার কালার কতটুকু ভালো দিচ্ছে। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই যে ভাই ভালো আছেন? অ্যান্ড এখানে একটু কালার কিন্তু উঠছে। তো এই এটা নিয়ে একটু গবেষণা করতেছি যে সিএফ মোটো আসলে কিরকম, বাংলাদেশে এটা কতদিন চলবে, কিরকম লাস্টিং করবে, আসলে এই টাকা দিয়ে এই বাইক কেনা কি উচিত আপনার কি মনে হয়, নাকি এই টাকা দিয়ে জাপানি টেকনোলজির কোনো বাইক কেনা উচিত? শখের কাছে টাকা কোনো ম্যাটারই করে না। এই যে একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, কিন্তু যখন ব্যাপারটা প্রফেশনাল বা কমার্শিয়াল হয়ে যায়, যেমন আমি নিজে কামাই করি, আমি চিন্তা করবো এই বাইক দিয়ে আমার কামাই করতে হবে, ওখানে কিন্তু আমার শখ নাই, তখন আমার আবার হিসাব করতে হবে আরেকভাবে, বাস্তবতায় ফেরত আসতে হবে। এটা হচ্ছে শখের বাইক আমি বলতে পারি। ইয়াং ওইভাবে জীবনে অতটা ওই জায়গায় পৌঁছায় না এখনো, একটা আনন্দ উৎসব করবে। হ্যাঁ হ্যাঁ বললাম, যাদের লাইফ নিয়ে কোনো ভাবনা নাই, হ্যাঁ কথা বুঝতেছে না, তারা দেখা যায়। আজকে আমি বাসা থেকে আসতে আসতে না, এই আপনি যে কথাগুলো বলছেন এগুলো চিন্তা করতে করতে আসছি যে আসলে হায়ার সিসি বাইকগুলো হচ্ছে তাদের জন্য যাদের লাইফে এখনো ওই প্যারা মাথায় আসে নাই। প্যারা যখন আসবে তখন চিন্তা করবো 125 সিসি চালাই। ভাই একটু, হ্যাঁ 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 ওকে, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, আমার কিছু অভিজ্ঞতার সাথে ওনার অভিজ্ঞতাও মিললো। অ্যান্ড এটার পেছনের চাকাটার সাইজ হচ্ছে সাইড ওয়াল 60 আর 140, সাইড ওয়াল 60-এর কারণে, আর রিমটা অনেক চওড়া, এর জন্য ভালো লাগতেছে। সামনে 110 মেবি, এই পাশ থেকে দেখা যায় না, আমি এর আগেও একটা বাইকে দেখছিলাম এরকম, এই পাশ থেকে সম্ভবত দেখা যায় 110, 70 এরকম কিছুই হবে, দেখা যাইতেছে না, ধুর কোন জায়গায় লেখা যায় না। চলেন আমরা বাইক রাইড করে বাকিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। পেছনে উঠলে কিরকম এটা আমি আজকে দেখতে পারবো না, তবে পেছনের সিটটা জিপিএক্স, আচ্ছা অন্য বাইকের সাথে তুলনা না দেয় আর কি, অনেক অনেক কম কুশন, আমাদের এমটির মতো, আবার অন্য বাইকের সাথে তুলনা চলে আসছে। আচ্ছা এটার কুশন এরকম, আর এমটির কুশন হচ্ছে, এমটিতে কুশন বেশি, আর এমটির সিট এটা হচ্ছে একটু বড় সাইডে, এটা আবার এইভাবে বড়। আসলে স্পোর্টস বাইক তো স্পোর্টস বাইকই। চলুন লেটস স্টার্ট। এই বাইকগুলো আসলে কি কারা কিনবে বলেন তো? ভাইয়ের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, আচ্ছা এটার মধ্যে আরেকটা ভালো ফাংশন আছে, সেটা হলো ইঞ্জিন কাট অফ আছে এই সাইড স্ট্যান্ডে নামানো অবস্থায় যদি গিয়ারে ফেলেন তাহলে বাইকটা বন্ধ হয়ে যাবে, মানে আমি যদি ক্লাচ ধরেও রাখতাম স্টার্টই হবে না। দেখেন এই যে স্টার্ট হলো, অ্যান্ড সাইড স্ট্যান্ড যদি আমি নামাই, কোনো কিছু ধরতেছি না, স্টার্ট অফ হয়ে গেছে। সাইড স্ট্যান্ডের সাথে কাট অফটা দেওয়া হয়েছে, এই জিনিসটা ভালো করছে। আর স্পোর্টস মুডে হ্যাচকা একটা ধাক্কা আছে, মুডটা চেঞ্জ করি, ই মুড, দেখি ই মুডের কী অবস্থা, ধাক্কা কি আসলে কমছে? না, ইনিশিয়াল ধাক্কা কমে বা বাড়ে না এই সমস্ত মুডে। এই সমস্ত মুড হয়তো টপ ইন্ডে গিয়ে আপনাকে মেইন, মানে আরপিএম, হাই আরপিএমে হয়তো আপনাকে পারফরমেন্সটা দিবে। প্রথম দিকে পাওয়ার একই আছে, প্রথম দিকে পাওয়ারের মধ্যে ওরকম কোনো চেঞ্জ বা কোনো কিছু লক্ষ্য করা যাইতেছে না। তবে হ্যাঁ, পাওয়ার টের পাওয়ায়, মানে পাওয়ার অবশ্যই টের পাওয়ায়, কিন্তু যে স্মুথনেসটা ক্লাচের সাথে ইঞ্জিনের স্মুথনেসটা একটু কমতি লক্ষ্য করা যায়। তবে ক্লাচ স্মুথ, মানে ক্লাচ অতটা টাইট না, কিন্তু ক্লাচের সাথে মানে স্লিপার ক্লাচে যেরকম পেছন থেকে ধাক্কাটা নাই, এটার মধ্যে ওই ধাক্কাটা আছে, মানে প্রত্যেকটা গিয়ারে দিয়ে আপনি যখন টান দিবেন মাথাটা বাইকের উঁচু হয়ে যাইতেছে। এই স্মুথনেসটা আসলে এটার জন্য আপনাকে একটু টেকনোলজি চেঞ্জ করতে হবে। যেমন জাপানি টেকনোলজির যে বাইকগুলো আছে এগুলো যতই হ্যাচকা টান থাক, এই মানে যত হ্যাচকা টানি থাক না কেন, এই ধাক্কাটা আপনি পাবেন না। এই সমস্ত বাইক এই ধাক্কা থেকে বের হইতে পারে 4000 আরপিএম এর পরে গিয়ে, মানে চাইনিজ টেকনোলজির যে বাইকগুলো এখনো পর্যন্ত বাংলাদেশে আসছে। যদিও আমি এইটা বলবো যে অন্যান্য আগে আমরা যে চাইনিজ বাইক পাইতাম, মানে আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগেও যদি চিন্তা করতাম, যে চাইনিজ বাইকগুলো পাইতাম ওর চেয়ে সিএফ মোটো অনেক মানসম্মত বাইক আনছে, কিন্তু জাপানি বাইকের সাথে তুলনা দেওয়া ঠিক হবে না। আমি একটা কথা এর আগে একটা ভিডিওতে বলছিলাম, চাইনিজ বাইকগুলো ততক্ষণই আপনার কাছে বেস্ট যতক্ষণ পর্যন্ত আপনি জাপানি বাইকের সাথে তুলনা না করবেন। যখন ওইটার সাথে তুলনা আসবে তখন ভাই এই বাইক আপনার ভালো নাও লাগতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, হায়ার সিসি যেই বাইকগুলো আসছে বা চাইনিজ যে বাইকগুলো আসছে, এইগুলা দেখেন বেশিরভাগ, আপনি একটু চিন্তা করে দেখেন তো কারা চালাইতেছে, মানে ওই যে নিজে ইনকাম করে এই ধরনের বাইক কি আসলে কেউ চালাইতেছে?
চালানোর কথাও না, তাই না? যখন আপনি ইনকাম করবেন এবং আয় ব্যয়ের সমন্বয় করে আপনার চলতে হবে, তখন কখনোই আপনি একটা হায়ার সিসি বাইক কিনবেন না ভাই। একটা বাইক থেকে আপনি কখনোই 20-25-30 কিলো মাইলেজ আশা করবেন না, তাই না? তখন আপনি আশা করবেন 40 থেকে এর উপরে কিলো যদি হয়, সেই ক্ষেত্রে চাইনিজ বাইক আপনি চালাইতে পারেন। আচ্ছা, এখানে ট্রাক ধরতেছে পুলিশ, ওইখানে আমি এই গলিতে যে যাবো, যায় না আজকে ধরা খাই, যদি আবার এদিকে দাঁড়ায় তাহলে আজকে আমি পুরা ধরা। যেখানে আমরা ছিলাম, একটা ফোন এতবার আসতেছে, আমার শুটের টাইমে আমার প্রচুর ফোন আসে। তো চাইনিজ বাইক বলেন আর যেই দেশি বাইকই বলেন না কেন, হায়ার সিসি বাইক তখনই কিনবে যখন হচ্ছে দুইটা ব্যাপার। এক হচ্ছে আপনার কাছে একটা পাওয়ারফুল মেশিন আছে, বন্ধু মহলে আপনার একটা এক্সট্রা সুনাম বা কিছু, অ্যান্ড সেকেন্ড হচ্ছে নিজের টাকায়ও মানুষ কিনে। কিছু লোক আছে না প্যাশনেট বাইকার, বাইকিং কমিউনিটিতে তার একটা প্রভাব আছে, সে ইনকাম করে, নিজে চলে, এবং ওই যে কমিউনিটিতে আসলে ওই ব্যাপারটাই কিন্তু বন্ধুদের মধ্যে একটা স্পেশাল ভাব, একটা ভাইব রক্ষার্থে এই ধরনের একটু পাওয়ারফুল বাইকগুলা মানুষ কিনবে। কিন্তু যদি আপনি চিন্তা করেন স্মুথনেস, যদি আপনি চিন্তা করেন রেগুলার লাইফে আপনি কমিউটিং করতেছেন, রেগুলার লাইফে চলাফেরা করতেছেন, তাহলে ভাই এই ধরনের বাইক অবশ্যই আপনার জন্য না। সেই ক্ষেত্রে 125 বা 150 হাইয়েস্ট, একটা কথা তো আমি সবসময় বলি, 125-150 এই বাইকগুলা হচ্ছে ভাতের মতো, মানে রেগুলার খাওয়ার জিনিস। অ্যান্ড এরপরের উপরের যে সিসিগুলা, এগুলা হচ্ছে আস্তে আস্তে এক্সপেন্সিভ খাবারের মতো। পোলাও কোরমা আমরা রোজ রান্না করি না, এর আরেকটু উপরে যান বাফেটে আমরা রোজ খাই না, আরেকটু উপরে যান 5 স্টারে আমরা রোজ খাই না। তো ব্যাপারটা ওই রকম। এই সমস্ত জিনিস সীমিত সময়ের জন্য ঠিক আছে, বাট রেগুলার লাইফের জন্য অবশ্যই এই ধরনের বাইক আমি সাজেস্ট আপনাকে করব না। এখন এই বাইকটা কেন, এই বাইকটা কেমন, এই বাইকটা কাদের জন্য, এই ব্যাপারে আমরা একটু আসি। একদম মানে আমি এই বাইকের খারাপ ভালো সব কিছু নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে এবার এই কথাটা বলবো, কিন্তু তার আগে আমি এই ফুটেজটা একটু কাটবো এখানে, কারণ আমার একটা ফোন এতবার আসতেছে, আমার মনে হয় একটু চেক করা দরকার, কারণ ইম্পর্টেন্ট বাসার ফোনও হইতে পারে অথবা অন্য ইম্পর্টেন্ট ফোনও হইতে পারে। একদম সাইলেন্ট ফ্লাইট মোডে দিয়ে দিছি, কারণ ভাই ব্লগের টাইমে আপনাদের সাথে যখন আমি থাকবো তখন কেউ ডিস্টার্ব করবে, এটা হইতেই পারে না। এতক্ষণ ইকোনমি মুডে চালাইছি, এবার স্পোর্টস মুডে দিয়ে দিলাম, সেম ফার্স্টের পাওয়ার একই। আচ্ছা, এই বাইক কাদের জন্য? এই বাইক হচ্ছে প্রথমত শৌখিন মানুষের জন্য, যারা শৌখিন তারা এই বাইকটা কিনবে। এই বাইক কাদের জন্য? এই বাইক হচ্ছে যারা লং ট্যুর করবে এবং তেলের চিন্তা করবে না, তাদের জন্য। এই বাইকে আপনার কি পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে সমস্যা আছে? আমি একটা কথা বলি না, বাইক কখনো বুড়া হয় না, প্রতিটা পার্টস বদলাবেন বাইকটা আবার নতুনের মতো হয়ে যাবে। তো আসলে বাইক কখনোই বৃদ্ধ হয় না, এই বাইকটাও কখনো বৃদ্ধ হবে না। অ্যান্ড সিএফ মোটো বাংলাদেশে যেভাবে আসছে, ওনারা আশা রাখি পার্টসের সাপোর্ট দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তো ওই ঝামেলাটা আপনি পড়বেন না। অ্যান্ড এই বাইকটা কাদের জন্য? এই বাইকটা অবশ্যই যারা সিঙ্গেল রাইড করে তাদের জন্য। অ্যান্ড এই বাইকটা আবার কাদের জন্য? অবশ্যই যারা একটু স্পেশাল পাওয়ার চায়, এই বাইকটা অবশ্যই তাদের জন্য। অ্যান্ড এই বাইকটা কিনলে আপনার ক্ষতি কি হবে? এই বাইকটা কিনলে ক্ষতি কিছুই হবে না, আপনার একটা নতুন বাইক আসবে ঘরে, এটা আপনার শখ পূরণ হবে, কিন্তু টাকা অনেকগুলা যাবে, এই হচ্ছে এই বাইকটার ক্ষতি। এই বাইকটা কিনলে আর কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এই বাইকটা যে দামে কিনবেন 6 মাস চালানোর পরে আপনি রিসেল ভ্যালু পাবেন না, কারণ চায়না বাইকের রিসেল ভ্যালু নাই, এটা নাই ভাই, এটা স্বীকার করতেই হবে। অ্যান্ড এই বাইকটা তাহলে কেন কিনবেন? এই বাইকটা ওই জন্য কিনবেন, এই বাইকটার মধ্যে পাওয়ার আছে, এই বাইকটার মধ্যে লুকস আছে, এই বাইকটার মধ্যে একটা স্পেশালিটি আছে, অ্যান্ড এই বাইকটার মধ্যে আছে কমফোর্ট। এই বাইকটার মধ্যে কি নাই? সিটিং পজিশনটা অনেক বেশি সুন্দর, এটা অনেকটা ট্যুরিং বাইক যদি বলেন ওগুলার সাথে মিলে এটার সিটিং পজিশন বা এক্সেল এর সাথে মিলে এই ব্যাপারটা ভালো। এই বাইকের সাসপেনশন ভালো মোটামুটি, এই বাইকের ব্রেকিং অনেক ভালো, টান অনুযায়ী আপনার টান থামানোর জন্য যে ব্রেকটা দরকার ওই ব্রেকটা দেওয়া হয়েছে। তবে এই বাইকের সামনের সাসপেনশনটা মোটামুটি আমি এখন ব্রেক করলে এই যে যেরকম ডাবতেছে, আমার মনে হইতেছে যে নেকেড স্পোর্টস বাইক অনুযায়ী এটার সাসপেনশন আরেকটু হার্ড হওয়া উচিত ছিল, এটার সাসপেনশনটা অনেক লুজ করে দিছে। এটা ঝাঁকিতে আপনি মজা পাবেন ঠিক আছে, কিন্তু ব্রেকিং কনফিডেন্স বা কর্নারিং এ গিয়ে এই জিনিসটা আপনাকে একটু ঝামেলায় ফেলতে পারে, কারণ এটা একটু আমার কাছে হার্ড মনে হচ্ছে। এনে বাইকটার মধ্যে গিয়ার দেওয়া হয়েছে কয়টা? 4টার পরে হচ্ছে 5টা, 6টা তো অবশ্যই 6টা দেওয়া হয়েছে। এন্ড এটা একটা সিঙ্গেল সিলিন্ডার বাইক, অবশ্যই ডুয়েল সিলিন্ডার না, সিঙ্গেল সিলিন্ডারের মধ্যে 250 সিসি দেওয়া হয়েছে। তবে আমি যেটা শুনছি এই বাইকের মধ্যে স্মুথনেসের মধ্যে যতটুকু ল্যাক আছে ঠিক অতটুকু ল্যাক আবার পরিপূর্ণ করে আপনাকে দেওয়া হয়েছে হচ্ছে এইটার এনকে যে 300 আসছে ওইটা। এন্ড এইটার মধ্যে এনকের একটা 125 আছে, যেটা হচ্ছে ওয়েট। হ্যাঁ শুনেন,
ওইটা হচ্ছে আরও অনেক বেশি প্রিমিয়াম, ওইটা সব কিছু নাকি অনেক বেশি প্রিমিয়াম, যদি আমি এখনো পর্যন্ত দেখি নাই, কারণ এই শোরুমে আমার যাওয়া হয় নাই। তো ওইটা নাকি অনেক ভালো করছে, তবে আমার মনে হয় যে ওইটার দামও এটার কাছাকাছি হবে, কারণ ওইটা নাকি এতই প্রিমিয়াম করছে। অ্যান্ড এই বাইকটা 5000 কিলোতে মোটামুটি আমার নিচে আমি একটু ভাইব্রেশন ফিল করতেছি। এটা হইতে পারে সে হয়তো মানে তার চালানোর স্টাইল এরকম ছিল বা কিছু, হয়তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয় নাই এই কারণে। আর এর আগে আমি যেটা চালাইছিলাম ওটা একদম নতুন ছিল, 2000 কিলোর নিচে ছিল, তো ওইটার স্মুথনেস এটার চেয়ে একটু ভালো থাকবে, এটাই স্বাভাবিক। তবে সার্বিক দিক বিবেচনা করলে বাইক খারাপ না। লুকিং গ্লাসে হালকা ভাইব্রেশন আছে, হ্যান্ডেলে হালকা ভাইব্রেশন আছে, অ্যান্ড ফুট প্যাকে হালকা ভাইব্রেশন আছে, তবে সিটে কোনো ভাইব্রেশন নাই। আর পেছনের সিটে আমি একটু উঠি, পেছনের সিট আসলে এটা হয়তো আধা ঘন্টা আপনি কোনো জায়গায় যেতে পারবেন, মানে শহরে হয়তো কোথাও যেতে পারবেন, জ্যামে পড়লেও পেছনের লোকের অবস্থা খারাপ হয়ে যাবে। পেছনের সিটটা আসলে ইউজেবল না, এটা ওই যে ব্যাগ বাইধা চলে যাবেন, এই জন্য ঠিক আছে। এনে বাইকের মধ্যে যে পাওয়ার আছে, আপনি লং রুটে রাইড করে অনেক মজা পাবেন। প্রথমে আমি একটা কথা বলছিলাম না যে এই বাইকগুলো প্রথম 4 নাম্বার মানে 4000 RPM পর্যন্ত অতটা আপনাকে স্মুথ পারফরমেন্স দিবে না, কিন্তু 4000-এর পরে গিয়ে এটার স্মুথনেস অনেক বেশি বেড়ে যায়। আমি এবার ওই পারে গিয়ে দেন এই বাইকটা একটু স্পিডে চালাবো এবং একটু ব্রেকিং টেকিং করে দেখবো যে আসলে পারফরমেন্স কীরকম কী। এই বাইকটার মধ্যে খারাপ লাগা যদি বলেন, এটা লুকিং গ্লাসগুলো অনেক ছড়ানো দিচ্ছে, মানে যে পরিমাণ ছড়ানো দিচ্ছে এটা আমার কাছে বেশি ভালো লাগে না। আমার এইভাবে দেখতে হইতেছে দুই দিকে ঘুরা চলেন আমরা এই পাশে যা একটু হালকা টান দিয়ে দেখি। মানে এই বাইকটা কি কাজের জন্য বানাইছে জানেন? এই যে এখন দেখেন উঠলো, এই থামলাম, ব্রেকিং জোস, এই নিচে কিন্তু বাজছে স্পিড ব্রেকারে, এই ব্যাপারটা তো সুবিধার লাগলো না ভাই। যে পরিমাণ গর্জন দিতেছে 4 নাম্বার গিয়ারে, সেই পরিমাণ স্পিড কি আসলে দিতেছে? আমার কাছে মনে হইতেছে না, মানে গর্জন বেশি এটার। আমি বলতেছি না ইঞ্জিন পাওয়ার কম, কিন্তু ইঞ্জিন পাওয়ারের চেয়ে গর্জনের পরিমাণ বেশি। ম্যানুভার করা যাবে খুব সুন্দর, স্পিড আসছে ভাই, ইঞ্জিনে পাওয়ার আছে, কিন্তু গর্জনটা একটু বেশি দেয়, মানে এক্সস্টের আউটপুট বা সাউন্ড একটু বেশি, এই জন্য মনে হয় যে আরও বেশি স্পিড উঠে গেছে। কিন্তু 250 সিসি অনুযায়ী এটার পাওয়ার এটা আমি কম আছে, এটা কোনোভাবেই বলতে পারবো না। যতই বদনাম করি যাই করি ভাই, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। একটা বাইককে আমি হুদাই খারাপ বলতে পারবো না, তাই না? বাইকটা অবশ্যই ভালো। এখন ওই যে ওইটা মানে আপনি কি পারপাস ইউজ করতেছেন এটার উপরে হলো সবচেয়ে বেশি ইফেক্ট করবে আপনাকে। আপনি যদি শখ, তাহলে শখের তোলা 80 টাকা ঠিক আছে, কিন্তু আপনি যদি লাইফ নিয়ে চিন্তা করেন তাহলে কোনো হায়ার সিসি বাইক আমি আপনাকে কিনতে না করব, কারণ বাংলাদেশের কোনো হায়ার সিসি বাইকই আপনাকে ভালো মাইলেজ দিবে না। যদি আপনি 200-র উপরে একবার যান সিসি, ভালো মাইলেজ ভুলেও পাবেন না, এই আশাবাদ দিয়ে দেন। অ্যান্ড রেগুলার ঢাকায় চলার জন্য আসলে 125-150 সিসি বাইকই ঠিক আছে। যত সিসি বেশিতে যাবেন তত আসলে আমাদের দেশ গরম তো, জ্যামের শহর তো, এই জ্যামের শহর অ্যান্ড গরমে আসলে খুব একটা ভালো পারফরমেন্স এই হায়ার সিসি থেকে পাবেন না। এই লুকিং গ্লাসের ভিজিবিলিটি কিন্তু আবার ভালো, এটা ট্রেনিং গাড়ি। চলে, খারাপ না, তবে লং টাইম চালাইতে হবে। এই শর্ট রাইডে একটা বাইকের আসলে তেমন কিছু বোঝা যাবে না। আর আরেকটা ব্যাপার কি জানেন, বাইক নিজে তেল ভরে, নিজে শেষ করে, নিজে সার্ভিস করে, নিজে ইঞ্জিন অয়েল ভরে ওইটা আবার চেঞ্জ করে যেই অভিজ্ঞতাটা আসে, ওইটা না কখনো এইভাবে শর্ট রাইডে আসলে আসে না। আর কালার যদি বলেন, আমার কাছে এই বাইকের এই কালারটাই বেশি ভালো লাগে। এই কই ঢুকে এই মাল, ওই দিয়ে কই ঢুকে গেছে, আর টলে তো আমার তল দেয়া পড়তো। শালার কি যে একটা অবস্থা মানুষের ইদানিং। রিক্সা এত চলে রাস্তায়, রিক্সা দেখতে দেখতে আমরা রিক্সাওয়ালা হয়ে যেতেছি সবাই ভাই, সত্যি কথা যেটা। যাক, এই বাইক থেকে বিদায় নিব, চালাইলাম কিছুক্ষণ। অ্যান্ড আমাকে যে ফোন দিতেছিল তাকে ফোন ব্যাকটাও করতে হবে। শ্যুটের মধ্যে ভাই প্রচুর ফোন আসে আমার ইদানিং, আসলে আমার প্রত্যেকটা মুহূর্তেই প্রচুর ফোন আসে। এটা শ্যুট করতে গেলে বুঝি, আমি শ্যুটের টাইমে এখন থেকে ফোন অফ রাখবো। এমন একটা সিস্টেম থাকতো যে ক্যামেরাটা ধরেন যে টাইমে আমি টিপ দিব রেকর্ডে, তখন আমার ফোন অটো সাইলেন্ট হয়ে যাবে বা অটো অফ হয়ে যাবে। আবার ক্যামেরাটা যখন রেকর্ড অফ করব, তখন আবার অটো খুচুক করে ফোন অন হয়ে যাবে। আচ্ছা, একটা থাম্বনেলের জন্য ছবি তুলে বাইকটার কাছ থেকে বিদায় নিই, আপনারা বাইকটাকে বিদায় দিয়ে দেন। তবে ভিডিওর একদম লাস্টে আমি, মানে এই বাইকের রাইডিংয়ের একদম লাস্টে আমি একটা কথা বলবো যে আমি এই বাইকটা কিনে চালাবো না, হয়তো বা।